সকালে মিষ্টি সূর্য কিরণ চোখে পড়তেই ঘুম ভেঙে যায়। উঠে চোখ ঢলতে ঢলতে মোবাইল হাতে নিয়ে দেখি 10টা বাজে। কাল অফিস থেকে অনেক রাত করে বাসায় এসেছি। আজ শুক্রবার বলে একটু লেট করেই উঠেছি। ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে আসি। চলুন এই ফাঁকে পরিচয়টা দিয়ে দেই। আমি আজাদ রহমান। বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা যায় আমার বয়স যখন 6 বছর। ছোটো চাচ্চু আর ছোটো আম্মু আমাকে নিজের সন্তানের মতো বড় করে। তাদের একটাই ছেলে, নাম আমির রহমান। খুব ভয় পায় সবাই আমাকে। প্রচণ্ড রাগী আর বদমেজাজি আমি। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি কেউ ঘোমটা দিয়ে টেবিলে খাবার সার্ভ করছে। এই মেয়ে, তুমি কে? নতুন কাজের বুয়া নাকি তুমি? আমার কথা শেষ হতেই মেয়েটা আমার দিকে ঘুরে। মেয়েটাকে দেখেই তো আমি আকাশ থেকে পড়লাম। এটা তো সোহানা, আমার এক্স গার্লফ্রেন্ড। তুই আমার বাসায় কি করছিস? আচ্ছা, কাজের মেয়ে হয়ে কাজ করার জন্য এসেছিস? তোর বাসা মানে? আর এই আমাকে দেখে তোর কাজের মেয়ে মনে হয়? আমি এই বাড়ির ছেলের বউ। দিনের বেলা আকাশে তারা দেখিস নাকি? আমি তোকে কবে বিয়ে করেছি? তোর মতো খবিশকে কেন আমি বিয়ে করব? আমির আমার স্বামী, কালকেই আমরা বিয়ে করেছি। আমার কথা শুনে আজাদ চিৎকার করে আমিরকে ডাকতে থাকে। আমির এক প্রকার দৌড়ে এসে আজাদের সামনে দাঁড়িয়ে বলে, আ- আমাকে ডেকেছো ভাইয়া? তুই বিয়ে করেছিস আর আমি জানি না? এতটাই পর হয়ে গেছি আমি। না ভাইয়া, আসলে হুট করে ও কালকে সিদ্ধান্ত নিল বিয়ে করবে, তাই আর তোমাকে জানানোর সময় পাইনি। তুমি রাগ করো না ভাইয়া, আই এম সরি। বিয়ে করার আগে জানতে হয় মেয়েটার স্বভাব চরিত্র কেমন। কি বলছো তুমি ভাইয়া? আমি সোহানাকে 6 মাস থেকে চিনি, আমরা একে অপরকে ভালোবাসি। মাই ফোর্ট। আমি ভাবতেও পারছি না তুই আমার ভাই হয়ে শেষে পচা শামুকে পা কাটালি। এই যে মিস্টার আজাদ রহমান, কি বলতে চান আপনি? আপনি কিন্তু আমাকে অপমান করছেন। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কী করে আমার সাথে চিৎকার করে কথা বলার? আপনি আমাকে অপমান করে কথা বলবেন আর আমি চুপচাপ শুনবো দাঁড়িয়ে? সোহানা চুপ করো না। ভাইয়া, তুমি ওর কথা কিছু মনে করো না, ও খুব ভালো মেয়ে। সেটা তোর থেকে আমি ভালো করে জানি। সর সামনে থেকে। বলে আজাদ আমিরকে ধাক্কা দিয়ে সরিয়ে সোজা উপরে নিজের রুমে চলে যায়। তোমাকে বললাম না ভাইয়ার সাথে সাবধানে কথা বলবে? ভাইয়া এখন রেগে চলে গেল। আমার এখানে আসার কারণটা নিশ্চয়ই ভুলে যাওনি। আমার সব মনে আছে। ভাইয়া যদি আবার রেগে যায় তাহলে তোমার সাথে আমাকেও কেলাবে। সেই সুযোগ আমি তোমার ভাইকে দিব না। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। রুমে বসে ল্যাপটপে অফিসের কাজ করছি, তখন ছোট আম্মু খাবার হাতে আমার রুমে আসে। কি রে বাবা, তুই নাস্তা করতে গেলি না কেন? আমার ক্ষুধা নেই। রেগে আছিস তাই না? আমি কি করব বল? বিয়ে করে বউ নিয়ে চলে এসেছে, আর তুই তো কাল অফিসের কাজে ব্যস্ত ছিলি। আমি কে তোমাদের যে আমাকে বলবে? নিজের ছেলে নই তো, তাই কিছু বলনি। তুই এই কথা বলতে পারলি? আমি তোকে আর আমিরকে কখনো আলাদা করে দেখিনি। তোরা দুই ভাই কিছু বলে করিস আমাদের, করে এসে তারপর বলিস। আচ্ছা ঠিক আছে, খাইয়ে দাও, খুব ক্ষুধা পেয়েছে। ছোট আম্মু আমার পাশে বসে নিজ হাতে খাবার খাইয়ে দেয়। খাওয়ানো শেষ হলে নিজের আঁচল দিয়ে মুখ মুছে দিয়ে চলে যায়। আমি আবার কাজ করতে থাকি। তখনই আবার সোহানা আমার রুমে আসে। ভাইজান কি ব্যস্ত নাকি? এই, আমি তোর কোন জন্মের ভাই? বারে, আমি আপনার ছোট ভাইয়ের বউ, তো সেই হিসেবে আপনি তো আমার ভাইজানই হন। কেন এসেছিস সেটা বল, তারপর বিদায় হয় আমার রুম থেকে। জ্বলছে না নিজের গার্লফ্রেন্ড ছোট ভাইয়ের বউ হয়ে গেছে? গার্লফ্রেন্ড নয়, এক্স গার্লফ্রেন্ড। আর শোন, তুই যাকে ইচ্ছে তাকে বিয়ে কর, আই ডোন্ট কেয়ার। একটু ভালো করে কথা বলতে শিখিসনি? সেই কলেজ লাইফ থেকে দেখে আসছি। এত অহংকার কিসের তোর? দেখতে সুন্দর বলে এত অহংকার করিস? হ্যাঁ, অহংকার করি। তোর কোনো সমস্যা? আমি এখন তোর গার্লফ্রেন্ড না যে আমার সাথে এভাবে কথা বলবি। আমি তো ছোট ভাইয়ের বউ, তাই অবশ্যই এখন থেকে ভদ্র ভাষায় কথা বলবি। ভদ্র ভাষায় কথা বলবো, তাও তোর সাথে? এই, তুই আমার রুম থেকে বের হতো। তোর মুখটা দেখতে ইচ্ছে করছে না। হ্যাঁ, তোর জন্য তো প্রিয়াঙ্কা চোপড়া আসবে। আমার বরের বড় ভাই না হলে এখন তোকে ঠাস করে একটা দিতাম। তুই দাঁড়া, তোকে আজকে আমি। আমি উঠতে গেলে সোহানা দৌড়ে চলে যায়। মেজাজটা গরম করে দিয়ে গেল। আবার কাজ করতে থাকি। জুম্মার নামাজ পরে বাসায় এসে সবাই একসাথে খেতে বসেছি। সোহানা খাবার সার্ভ করে দিচ্ছে। কিছু না বলে চুপচাপ খেতে থাকি। আজকে খাবারের টেস্ট অন্য মনে হচ্ছে। কে রান্না করেছে ছোট আম্মু? কেন ভালো হয়নি?
খুব ভালো হয়েছে। আজকে সব রান্না সোহানা করেছে। আমি কিছু না বলে চুপচাপ খাবার খেয়ে সোজা রুমে চলে আসি। মনটা কেন জানি খুব ছটফট করছে। সোহানা অন্য কারো বউ মানতে কষ্ট হচ্ছে। রুমে থাকতে ভালো লাগছে না। ব্যালকনিতে এসে রকিং চেয়ারে বসে চোখ বন্ধ করে থাকি। নিচে সব কিছু গুছিয়ে রেখে চলে আসি আজাদের রুমে। রুমে এসে দেখি আজাদ রুমে নেই। রুমকে গোয়াল ঘর করে রেখেছে। কোমরে শাড়ির আঁচল গুজে রুম গোছাতে শুরু করি। সব কিছু গোছানো হলে ব্যালকনি থেকে আজাদ রুমে আসে। রুম দেখে মনে হচ্ছে অবাক হয়েছে। তুমি আবার আমার রুমে কেন এসেছো? তোমার রুম গোছানোর জন্য। এত অগোছালো কেন তুমি? আমাকে নিয়ে না ভেবে তোমার বরকে নিয়ে ভাবো। সেটা তো ভাববই। তুমি এখন আমার বরের বড় ভাই, আর এই বাড়ির বউ হিসেবে আমার তো তোমার খেয়াল রাখা প্রয়োজন। আমার খেয়াল রাখার জন্য আমি আছি, তোমাকে কোনো প্রয়োজন নেই। যাও এখান থেকে। এখন আমাকে সহ্য হয় না, কিন্তু একদিন আমার মুখ থেকে ভালোবাসি শোনার জন্য কি করেছিলে মনে আছে? সব কিছু এখন অতীত। কেন অতীত হলো বলতে পারো? কি ভুল ছিল আমার? সেসব শুনে এখন আর কি হবে? আমি এটাও কি জানতে পারি না আমার ভুলটা কি ছিল? তোমার কোনো ভুল ছিল না, সব ভুল আমার ছিল। কাজের মাঝে নিজেকে এতটাই ডুবিয়ে ফেলেছিলাম, তখন আর কোনো কিছুর প্রতি খেয়াল ছিল না। আমাকে কিছু বলতে না দিয়ে আজাদ চলে যায়। আমি সেখানে বসেই চোখের পানি ছেড়ে দিই। অতীতের সেই কথাগুলো খুব করে মনে পড়ছে আজ। একদিন কলেজ থেকে বাসায় আসছিলাম, তখন কোথা থেকে আজাদ এসে সামনে দাঁড়ায়। এভাবে ভূতের মতো সামনে দাঁড়ানোর মানে কি? তোমার সাথে কথা ছিল। বলো, কি বলবে? আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। একটা কেন, দুইটা মারতে পারো, তবে আগে জবাব দাও। জবাব শোনার আগে থাপ্পড় খেতে হবে যে। আমি সোহানার দিকে আমার গালে গিয়ে দেই। সোহানা আমার গালে থাপ্পড় দিয়ে চলে যেতে নিলে আমি বলি, জবাব না দিয়ে চলে যাচ্ছ যে? কাল সকালে এখানে চলে এসো, জবাব পেয়ে যাবে। এমন করে কেটে যায় 7 দিন। প্রতিদিন থাপ্পড় দিয়ে দিয়ে চলে যায়। তুমি আমাকে এভাবে কেন ঘোরাচ্ছ? আমি তো তোমাকে বলিনি আমার পেছনে ঘোরার জন্য। আমি তোমাকে ভালোবাসি কতবার বলেছি, কিন্তু তুমি জবাব কেন দিচ্ছ না? জবাব শুনতে চাও? ঠিক আছে, শোনো তাহলে। আমি তোমাকে ভালোবাসি না, হয়েছে? যদি তুমি আমাকে ভালো না বাসো, তাহলে এই ছুরি দিয়ে আমি আমার হাত কেটে ফেলবো। আচ্ছা তাই নাকি? কাটো, আমিও দেখি তোমার কত সাহস। আমি হাতে ছুরি চালিয়ে দেই। রক্ত লাল হয়ে যায় মুহূর্তেই। সোহানা আমার হাত ধরে কান্না করে দেয়। আমি সোহানাকে নতুন করে চিনলাম। রাগী মেয়েটা যে সহজেই কান্না করে দিল, হাতে থাকা রুমাল দিয়ে আমার হাত বেঁধে দেয়। তুমি কেন এমন করলে? পাগল তুমি। যদি তুমি আমাকে ভালো না বাসো, তাহলে এবার আর হাতে নয়, গলায় ছুরি চালাবো। আমার কথা শেষ হবার আগেই সোহানা আমার গালে থাপ্পড় দেয়, শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আর একবার এই কথা বললে আমি তোমাকে নিজেই মেরে ফেলবো। আমি তোমাকে ভালোবাসি আজাদ, খুব ভালোবাসি। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেই। শুরু হয় আমাদের ভালোবাসার গল্প। আমি লেখাপড়ার পাশাপাশি নিজের অফিসের দেখাশোনা করছি। কয়েক মাস খুব ভালোই চলে আমাদের সম্পর্ক, কিন্তু ধীরে ধীরে আমার কাজের চাপ অনেক বেড়ে যায়। অফিসের কাজের চাপে সবসময় মাথা গরম হয়ে থাকে। তার মধ্যে সোহানা সবসময় কল করে দেখা করতে চায়, এতে করে আরও বেশি রাগ হতে থাকে। সোহানা দেখা করার জন্য আমার অফিসে চলে এসেছে। তুমি অফিসে কেন এসেছো? আজ 7 দিন তোমার সাথে দেখা হয় না, কথাও হয় না, তাই তোমাকে দেখার জন্য চলে এসেছি। আমি এখানে বসে গল্প করি না, কাজের কত চাপ তোমাকে বলছি না? সবাই কী ভাববে সেটা বুঝতে পারছো? এত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার সাথে শুধু দেখা করতেই এসেছি। লাইফটা হেল করে দিয়েছো। সবসময় এত দেখা করার কি আছে? ভালোবাসলে সবসময় দেখা করতে হয়, কথা বলতে হয় নাকি? আমি তোমার লাইফ ফেল করে দিয়েছি, এটা তুমি বলছো? হ্যাঁ আমি বলছি। কাজের মাঝে 1000বার কল করো, পরে কল করবো বললে শোনো না। কি পেয়েছো তুমি? আমার কাছে কাজটা সবার আগে। যখন ইচ্ছে হবে তখন আমি কল করব, দেখা করব, তার আগে কল করব না। যদি এভাবে থাকতে পারো তো থাকো, নয়তো ভুলে যাও আমাকে। বাহ, কত সুন্দর কথা বললে। সব ছেলেরা এক সেরকমই হয়, ভালোবাসি শোনার জন্য পেছনে পড়ে থাকতো সব সময়, আর যখন ভালোবাসি বলেছি তখন ইগনোর করছো। ঠিক আছে, আজ থেকে আমাদের মাঝে সকল সম্পর্কের রীতি টেনে যাচ্ছি। তোমার মতো সেলফিশ একটা ছেলের সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। হ্যাঁ হ্যাঁ যাও, তোমার মতো কত মেয়ে আমার পেছনে পড়ে আছে। আউট।
কান্না করতে করতে আজাদের অফিস থেকে বের হয়ে চলে আসি। হঠাৎ মাথায় কারো হাত পড়তেই বাস্তবে ফিরি। উপরে তাকিয়ে দেখি ছোট আম্মু। কান্না করছিস কেন মা? আজাদ কিছু বলেছে? না আম্মু। কাঁদিস না মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। আজাদ নিজের ভুল ঠিক বুঝতে পারবে। তুই শুধু অভিনয়টা ঠিকঠাক করে যা। আর এভাবে ভেঙে পড়লে তো আজাদ সব বুঝে যাবে। আমি ওর চোখের সামনে থেকেও ওর থেকে অনেক দূরে নিজেকে রাখতে পারছি না আম্মু। কিন্তু ভাইয়ার ভুলগুলো ভাইয়াকে বোঝাতে হলে তো এটা করতেই হবে, নয়তো ভাইয়া কখনো নিজের ভুল বুঝতে পারবে না। আমির ঠিকই বলেছে, তুই এভাবে ভেঙে পড়লে সব কিছু মাটি হয়ে যাবে। একদম। এখন একটা কাজ করো, রুমে গিয়ে চেঞ্জ করে নাও। ভাইয়ের সামনে দিয়ে আমরা ঘুরতে যাব। আমি বলে চোখের পানি মুছে রুমে এসে চেঞ্জ করে আমিরের সাথে নিচে চলে আসি। নিচে এসে দেখি আজাদ সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। ভাইয়া, তুমি কি ঘুমিয়ে আছো? না, তোরা কি কোথাও যাচ্ছিস? ভাইয়া, ঘুরতে যাচ্ছি বউকে নিয়ে। কিছু টাকা দিলে ভালো হতো। আমিও যাবো তোদের সাথে, একটু অপেক্ষা কর, আমি চেঞ্জ করে আসছি। ভাইয়া আপনি যাবেন না কেন? আমাদের নতুন বিয়ে হয়েছে, একটু একা সময় কাটানোর প্রয়োজন নয় কি বলুন? তোর একা সময় কাটাতে ইচ্ছে করছে তাই না? মন তো চাইছে থাপ্পড় দিয়ে তোর গান গরম করে দেই। কিছু না বলে ওয়ালেট বের করে আমিরের হাতে দিয়ে দেই। আমির টাকা নিয়ে ওয়ালেট আমার হাতে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। ছোট আম্মু, আমি একটু বাইরে যাব কাজে। এখন আবার কি কাজ তোর? আজ তোর শুক্রবার। কিছু বন্ধুর সাথে দেখা করতে যাব। বলেই তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে দেখি সোয়ানা আর আমি রিক্সা করে যাচ্ছে। আমি গাড়ি না নিয়ে অন্য একটা রিক্সা নিয়ে ওদের পেছনে পেছনে যেতে থাকি। হঠাৎ মনে হচ্ছে আজাদ আমাদের পেছনে আসছে, আর চোখে সেই দিকে তাকিয়ে দেখি আসছে। মনে মনে অনেক খুশি হলাম। এখনও টান আছে তাহলে আমার জন্য। আমাদের প্ল্যান তো কাজে দিয়েছে, তোমার ভাইয়া পেছনে পেছনে আসছে। সত্যি তাই নাকি? তাহলে তো ভালোই হলো। দুজনে তো কি ফুসুর ফুসুর করছে। একটু পর একটা পার্কের সামনে এসে রিক্সা থেকে নেমে দুজনে হাত ধরে ভেতরে চলে যায়। আমিও রিক্সা ভাড়া দিয়ে ভেতরে এসে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে থাকি। দুজনে বেঞ্চে বসে হাসাহাসি করছে। দুজনের কথাও আমি শুনতে পারছি। এই আমি আইসক্রিম খাবো। তুমি বসো, আমি যাবো আর আসবো। এটা পার্ক নাকি বাসা? এত ঢং করার কি আছে এখানে? এসব আর দেখতে পারছি না। পার্ক থেকে বের হয়ে আনমনে হাঁটতে থাকি। হঠাৎ খুব জোরে শব্দ হয়, মানুষের চিৎকার শুনে দুজনে উঠে পার্ক থেকে বের হয়ে দেখি অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখি আজাদ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। আজাদ বলে চিৎকার দিয়ে ওর কাছে গিয়ে ওর মাথাটা কোলে নিয়ে ডাকতে থাকি। আজাদ, কি হয়েছে তোমার? এই তাকাও আমার দিকে। আমির, তোমার ভাইকে কথা বলতে বলো। আমির, কিছু বলো। আমির কিছু না বলে তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে এসে আজাদকে গাড়িতে তুলে চলে আসে হসপিটালে। ডক্টর আজাদের অবস্থা দেখে তাড়াতাড়ি ওকে ওটিতে নিয়ে যায়। বাইরে বসে বসে আমি কান্না করছি। কেঁদো না, দেখবে ভাইয়ার কিচ্ছু হবে না। সব কিছু আমার জন্য হয়েছে। আমি ওর লাইফে থাকলেই ওর বিপদ হয়। আমি রাজাদের কিছু হলে আমি বাঁচবো না। কিছু হবে না ভাইয়ার, তুমি শান্ত হও প্লিজ। একটু পর ডক্টর এসে বলে বি পজিটিভ রক্ত লাগবে। আমি বলি আমি দিব। ডক্টর ঠিক আছে বলে আমাকে নিয়ে যায়। রক্ত নেওয়া হলে আমাকে রেস্ট করতে বলে। ছোট আব্বুও চলে এসেছে। রাত প্রায় 8টা বেজে গেছে। আজাদকে একটু আগেই বেডে দেওয়া হয়েছে, কিন্তু ওর সেন্স ফেরেনি এখনো। আমির আর ছোট আম্মু চলে গেছে একটু আগে। যেতে চাইনি, আমি জোর করে পাঠিয়ে দিয়েছি। একটা চেয়ার টেনে আজাদের মাথার পাশে বসে ওর মুখের দিকে তাকিয়ে আছি। এই রাগী রাক্ষস, এভাবে চুপ করে কেন শুয়ে আছো? আমি আর তোমাকে কষ্ট দিব না, তুমি সুস্থ হয়ে যাও, তারপর আমি তোমাকে সব সত্যি বলবো। চোখ মেলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি। দেয়ালে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা বাজে। বুকে ভারী কিছু অনুভব করছি। বুকে তাকিয়ে দেখি সোয়ানা আমার বুকে ঘুমিয়ে আছে। কিছু চুল এসে ওর মুখের ওপর পড়ে আছে। সরাতে গেলে মনে হয় ও তো এখন অন্য কারো স্ত্রী। ওর গায়ে হাত দেবার অধিকার আমার আর এখন নেই। খুব পানির পিপাসা পেয়েছে। মাথার পাশে টেবিলের ওপর থেকে পানি নিতে গেলে হাতে ব্যথা পাই। কুকিয়ে উঠতেই সোয়ানার ঘুম ভেঙে যায়। কি হয়েছে তোমার? এভাবে চিৎকার করলে কেন? কিছু হয়নি, তুমি এখানে কেন? তুমি অসুস্থ তাই? কিছু লাগবে তোমার? পানির পিপাসা পেয়েছে।
আমি গ্লাসে পানি নিয়ে আজাদকে খাইয়ে দিয়ে আমার শাড়ির আঁচল দিয়ে ওর মুখ মুছে দেই। আমির যাবার সময় কিছু ফল কিনে দিয়ে গেছে। আমি একটা অ্যাপেল ধুয়ে কেটে আজাদকে খাইয়ে দেই। বরের সেবা না করে আমার সেবা করছো কেন? আমি তো আমার বরের সেবাই করছি। অ্যাক্সিডেন্ট হয়েছে আমার, আর স্মৃতিশক্তি হারিয়েছে তোমার। আমার কেন স্মৃতিশক্তি হারাবে? যেটা সত্যি আমি সেটাই বলছি। বিয়ে করেছো আমার ছোট ভাইকে, আর বর বলছো আমাকে? এই তোমার মাথা ঠিক আছে তো? আচ্ছা, তোমার মনে আছে কিছুদিন আগে আমির একটা পেপারে তোমার সাইন নিয়েছিল? হ্যাঁ, ওর কলেজের একটা ফর্মে। ওটা কলেজের ফর্ম ছিল না, তোমার আর আমার রেজিস্ট্রি পেপার ছিল। তুমি না পড়ে সাইন করলেও আমি পড়ে সাইন করেছি। কি? ওটা রেজিস্ট্রি পেপার ছিল? তার মানে তুমি আমিরকে বিয়ে করোনি? তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব? তুমি অভ্যেস বা নেশা যে ছেড়ে যাবে? তুমি অভ্যেস বা নেশা যে ছেড়ে দেব? তুমি আমার নিঃশ্বাস ছাড়া কিভাবে বেঁচে থাকবো বলো? আর তাছাড়াও আমির আমার মামাতো বোন আশাকে ভালোবাসে। আশা সব কিছুই জানে। আমাকে তুমি মাফ করে দাও সোহানা। কাজের প্রেশারে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম, তোমার সাথে রুট ব্যবহার করেছি। ওসব আমার আর মনে নেই। আমি নতুন করে তোমার সাথে সবকিছু শুরু করতে চাই। বাসায় গিয়ে ধুমধাম করে আমরা বিয়ে করব, আর কথা দিলাম আর কখনো তোমাকে কষ্ট দিব না, আর সাথে আশা আর আমিরকেও। বলেই আজাদ আমাকে ওর বুকে জড়িয়ে নেয়। 7 দিন পর আজাদ কিছুটা সুস্থ হলে আমরা বাসায় চলে আসি। ছোট আম্মু, এই দুইটা তো আমার সাথে মজা করলই, আর তুমিও। কি করব বল, সোহানা মামনি পাশে এসে এতটা কান্না করলো, তাই আমি কিছু বলতে পারিনি। ভাইয়া, এই প্ল্যানটা আমারই ছিল। আমার উপরে তুমি রেগে নেই তো? না, একটুও না, বরং আমি আজ অনেক খুশি। তোদের এই অভিনয়ের কারণে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আচ্ছা শোন, আমাদের বিয়ের কার্ড ছাপানোর ব্যবস্থা কর, আর বর হবে 2 জন, বউ 2 জন। 2 বিয়ে কার হবে? ছোট আম্মু, আমাদের আমির আশাকে ভালোবাসে, তাই আমি ঠিক করলাম 2 ভাই একসাথেই বিয়েটা করে নিই। আমার কথা শুনে আমির মাথা চুলকাতে থাকে। ছোট আম্মু খুশি, মামাকে কল করে আসতে বলে। খুব ধুমধাম করেই 2 ভাইয়ের বিয়ে হয়ে যায়। বাসর ঘরে ঢুকে দেখি বউ আমার ইয়া বড় ঘোমটা দিয়ে বসে আছে। আমি সোহানার সামনে বসে ঘোমটা সরিয়ে ওর চাঁদ মুখের পানে তাকিয়ে আছি। মাশাল্লাহ, কি অপূর্ব লাগছে আমার বউকে। আজাদের কথা শুনে আমি মুচকি হেসে মাথা নিচু করে রাখি। আজাদ আমার থুতনিতে হাত রেখে মুখ উপরের দিকে তুলে কপালে চুমু খায়। আমি চোখ বন্ধ করে নেই। আজাদ আমাকে কোলে তুলে নেয়। কি করছো? পড়ে যাবো তো। তোমার বর এতটা দুর্বল নয়, তুমি গলা জড়িয়ে ধরে থাকো। আকাশের ওই চাঁদকে আমার এই চাঁদের মতো বউটাকে দেখিয়ে আনতে হবে না? আমি মুচকি হেসে আজাদের গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখি। আমাকে নিয়ে ছাদে চলে আসে। ছাদে এসে দেখি আমির আর আশাও মাত্র এসেছে। ভাইয়া, তুমি এখানে? তোরও এখন ছাদে আসতে হলো? আমি কি জানতাম নাকি তুমি ভাবিকে নিয়ে আসবে? আচ্ছা, তোমরা থাকো, আমরা যাচ্ছি। না থাক, তোরা ছাদে থাক, আমরা বরং রুমে গিয়েই রোমান্স করি। এই ছেলেটার একটুও লজ্জা নেই। ছোট ভাই আর তার বউয়ের সামনে বলে রুমে গিয়ে রোম্যান্স করবে, বলে আমাকে কোলে নিয়ে রুমে চলে আসে। ব্যালকনিতে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলে, আজ আমি পরিপূর্ণ তোমাকে পেয়ে। এতদিন সব কিছু থাকার পরেও কোথায় একটা শূন্যতা অনুভব হতো, আর সেই শূন্যতা নেই। তোমাকে পেয়ে আমিও আজ জীবনের সব পেয়ে গেছি। এই মন প্রাণ সারা জীবন এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত শুধু তোমার কথাই বলবে। আমি বাকিটা জীবন যতবার নিঃশ্বাস নিব শুধু তোমার জন্যই নিব। আচ্ছা, এখন রুমে চলো, রাত শেষ হয়ে যাবে তো। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলি। আজাদ আমাকে কোলে নিয়ে রুমে চলে আসে। দরজা বন্ধ করে লাইট অফ করে দেই। লাইট অফ, আমরা অন। আপনারা এবার ঘুমিয়ে পড়ুন, আমাদের এখন অনেক কাজ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।